ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার এপিসোডটা হবে মুডের ওপর। ইংরাজিতে মুড আছে। মুড বলতে এই যে কথা বলার যে ধরন, যে ভিন্ন ভিন্ন মনোভাব নিয়ে আমরা কথা বলি, সেই নিয়ে আমি একটু আলোচনা করব। এবং এই মুডবশত আমরা হয়তো সাধারণভাবে বুঝবো যে মুড খারাপ হয়ে গেছে, উল্টোপাল্টা কথা বলছে, তা নয়। মুডটা হচ্ছে আবেগ। আবেগের সঙ্গে কিছু কিছু জিনিস আমরা বলে ফেলি। যেমন ধরো, যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উঠতে পারতাম। কিংবা এরকম যদি বলি, আমার যদি বড় একটা মিষ্টির দোকান থাকতো তাহলে আমি যখন তখন নানা রকম মিষ্টি খেতাম। এই যে ভাবের আদান প্রদানগুলো বা আরও অন্যান্য সেন্টেন্স, এইগুলোকে নিয়ে আমরা মুডটা আলোচনা করব। তাহলে আমরা আমাদের লেসনে চলে আসি। এই যে ভার্বের মুড, এটাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। আর এই মুডটা হচ্ছে ফাইনিট ভার্বেরই শুধু হয়, ইনফাইনিট ভার্বের হয় না। অর্থাৎ আমরা জানি ফাইনিট ভার্ব হচ্ছে যে ভার্ব পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে আমরা ফাইনিট ভার্ব বলি। এবং যখন আমরা টেন্স পড়িয়েছিলাম তখন আমরা বিস্তৃতভাবে ভার্বের চ্যাপ্টারটা আলোচনা করেছি, বিভিন্ন টেন্সে যেভাবে হয়। তা আমি আজকে এই মুড নিয়ে আলোচনা করছি। মুড নিয়ে আলোচনা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমি প্রথমে একটা ছোট 3টে সেন্টেন্স দিয়ে উদাহরণ দিই, কীভাবে আমরা বিভিন্নভাবে নিয়ে যাচ্ছি সেটা দেখো। যেমন ধরো, এইখানে আমি লাস্টে উদাহরণ দিচ্ছি যে রাম বই পড়ে। আমরা ইংরাজিটা জানি, রাম রিডস বুকস, কিংবা রাম রিডস এ বুক। আবার দেখো, এইটাই আমি বলছি রাম বই পড়ো, রামকে উদ্দেশ্য করে বলছি, রাম বই পড়ো। ঠিক আছে? এখানে ইংরাজিটা কি বলছি? রাম রিড এ বুক, রিড বুকস বা রিড এ বুক। আবার ধরো, এইভাবে আমি যদি বলি, যদি রাম বই পড়ে তবে সে পাস করবে। যদি রাম বই পড়ে তবে সে পাস করবে। এখানে দেখো, ইফ রাম রিডস বুকস হি উইল পাস। কেমন? তাহলে এখানে দেখতে পাচ্ছি রিডটা যে ফাইনিট ভার্ব, সেটা বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। কখনো সাধারণভাবে হচ্ছে, কখনো সেটাকে আদেশ করছি, আবার কখনো শর্ত চাপিয়ে দিচ্ছি। কেমন? এই যে নানা রকম ভাবে সেন্টেন্সের প্রকাশ, এইটাকেই বলা হচ্ছে মুড। এই মুড অনুযায়ী সেন্টেন্সের প্রকাশভঙ্গিটা বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে আমরা দেখা যাক, এই যে 3 প্রকার মুড বলেছিলাম, সেই 3 প্রকার মুড কী কী এবং কোনটাকে কি মুড বলবো ভার্বের, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। একটু তোমরা মন দিয়ে শোনো, ভালো লাগবে। এটা একটা একটু নতুন জিনিস। এখন গ্রামারে সাধারণত ওই মুড খুব একটা পড়ানো হয় না, কিন্তু তোমাদের ভালোভাবে ইংরাজি শেখার জন্য, আমার সেই প্রচেষ্টাকে সার্থক করে তোলার জন্য মুড নিয়েও একটু আলোচনা করে দিচ্ছি। এর পরের এপিসোডে কিন্তু থাকবে পাঞ্চুয়েশন, কোথায় কমা, দাড়ি, ফুল স্টপ বসে বা কোন জায়গায় বড় হাতের হয়, সেই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। সেইটা হয়ে যাওয়ার পর আমরা অন্য বিষয়ে ঢুকে যাব। পরপর আমার এইভাবে এপিসোডগুলো চলতে থাকবে। তোমরা যদি একটু মন দিয়ে দেখো অ্যাটেন্টিভলি, অনেকটাই উপকৃত হবে। তাহলে আমরা দেখি 3 প্রকার মুড আছে। কী কী? ইন্ডিকেটিভ মুড, তারপরে হচ্ছে ইম্পারেটিভ মুড, তারপরে হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড, এই সাবজাংটিভ মুড, এইটা নিয়ে আমি আরও বিস্তৃতভাবে পরে আলোচনা করব।
তাহলে প্রথমে দেখা যাক যে ইন্ডিকেটিভ মুডটা কি, ইন্ডিকেটিভ মুডটা কাকে বলছে। আচ্ছা, ইন্ডিকেটিভ মুড দেখো, একটু লক্ষ্য করো। ইন্ডিকেটিভ মুড যখন কোনো ঘটনা সর্বজনীন সত্যকে সরলতম ফর্মে ব্যবহার করা হচ্ছে তাকে ইন্ডিকেটিভ মুড বলছি। কীরকম? আচ্ছা, তার আগে বলে নেই, এই ইন্ডিকেটিভ মুডটা অ্যাফারমেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আবার ইন্টারোগেটিভও হতে পারে। আবার কিছু কিছু অনুমানসূচক কোনো ঘটনা পরে ঘটবে, এরকম ঘটনা বাস্তবে মনে করে তাকেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেতে ব্যবহার করেও এই মুড হতে পারে। তাহলে আমরা এই ক্ষেত্রে ইন্ডিকেটিভ মুডটা হয় সেটা জানলাম। আর উদাহরণগুলো দিলে তোমরা জিনিসটা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে, যার জন্য আমি উদাহরণটা অনেকগুলো দিয়ে পড়ানোর চেষ্টা করছি। যেমন ধরো, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। ম্যান ইজ মর্টাল, আর্টিস্টস আর ইমাজিনেটিভ। প্রথমটা দেখো, একটা ঘটনার কথা উল্লেখ করছে, সাধারণভাবে যে কাজটা আমরা হয়ে থাকি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেরকম আমরা পড়েছি আর কি, আই গো টু স্কুল। আবার দেখো, সর্বজনীন সত্য, যেমন ম্যান ইজ মর্টাল। এই যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা সর্বজনীন সত্য। যেখানে আমরা জানি যে যেখানেই জীব আছে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। অর্থাৎ মানুষ, পশু পাখি সব কিছুরই যার উত্থান আছে তার পতন আছে, তার মানে এটা সর্বজনীন সত্য। সেই ক্ষেত্রে এটা ইন্ডিকেটিভ মুড হিসেবে ব্যবহার হচ্ছে। আবার দেখো, আর্টিস্ট আর ইমাজিনেটিভ, যারা আর্টিস্ট, শিল্পী যারা, তারা একটু কল্পনাপ্রবণ হয়, এটাও সর্বজনীন সত্য। এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে ইন্ডিকেটিভ মুডে হয়। আবার দেখো, প্রশ্নবোধক বাক্যে তো অ্যাফার্মেটিভ অথচ প্রশ্নবোধক, আবার নেগেটিভ আবার প্রশ্নবোধক, এরকম তো সেন্টেন্স হয়। এইভাবে এরা ব্যবহার হতে পারে। যেমন ধরো, হোয়াই আর ইউ গোয়িং টু স্কুল, কিংবা আর ইউ এ স্টুডেন্ট, ডাজ হি নট ইট রাইস, হোয়াই আর দে নট প্লেয়িং বল। এগুলোর মধ্যে কোনোটা নেগেটিভ অ্যাফার্মেটিভ হয়েছে, কোনোটা আবার অ্যাফার্মেটিভ, কোনোটা নেগেটিভ প্রশ্নবোধক হয়েছে, আবার কোনোটা অ্যাফার্মেটিভ প্রশ্নবোধক হয়েছে। আচ্ছা, এরপর দেখো, আবার এমনও হতে পারে, যেমন ধরো, ইভিন ইফ আই ফেল আই শ্যাল নট লুজ মাই হোপ। সেন্টেন্সটা লক্ষ্য করো, ইভিন ইফ আই ফেল, ইভিন ইফ আই ফেল আই শ্যাল নট লুজ মাই হোপ, অর্থাৎ যদি আমি ব্যর্থ হই তবু আমি আমার আশা হারাবো না। কিংবা ধরো, ইফ ইট রেন্স আই শ্যাল স্টে অ্যাট হোম, যদি বৃষ্টি পড়ে আমি বাড়িতেই থাকবো। কিংবা ধরো, ইফ দে অ্যারাইভ ইন টাইম উই শ্যাল গো টু ওয়াচ এ ফুটবল ম্যাচ, যদি তারা সময় মতো উপস্থিত হয় আমরা ফুটবল খেলা দেখতে যাব। এখানে আরও দু একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো, ইফ ইউ হ্যাভ এনি সেন্স ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন, অর্থাৎ যদি তোমার বোধশক্তি থাকে তাহলে তুমি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারবে। এইখানে এই যে সেন্টেন্সগুলো দিলাম এইগুলো সবই কিন্তু অনুমান ভিত্তিক। অনুমান ভিত্তিক, কারণ ইফ ইট রেন্স আই শ্যাল স্টে অ্যাট হোম, যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকবো, এটা অনুমান করছি। কিংবা ধরো, ইফ দে অ্যারাইভ ইন টাইম উই শ্যাল গো টু ওয়াচ এ ফুটবল ম্যাচ, সে যদি সময় মতো উপস্থিত হয় তাহলে আমরা ফুটবল দেখতে যাব। এই ধরনের সেন্টেন্সগুলো ইন্ডিকেটিভ মুডের মধ্যে পড়ে। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো মোটামুটি তোমাদের কাছে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মতনই ইন্ডিকেটিভ মুডটা হয়। আর ইম্পারেটিভ মুড হচ্ছে অনেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো, ইম্পারেটিভ মুড বলছি। যেমন দেখো,
নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। কখনো মিথ্যা কথা বলো না। কিংবা ধরো লুক বিফোর ইউ লিভ, বিবেচনা করে কাজ করো। বা এন্টার দ্য রুম ওয়ান বাই ওয়ান, একজন করে ঘরে ঢোকো। বা ডু নট স্পিড অন দ্য ফ্লোর, ডু নট স্পিড অন দ্য ফ্লোর, মানে মেঝের উপর থুতু ফেলো না। তারপর দেখো আর একটা আছে, হ্যাভ দিস নোটিস পাস্টেড অন দ্য ওয়াল, এই বিজ্ঞাপনটি দেয়ালে আটকিয়ে দাও। এই যে সেন্টেন্সগুলো আমরা দেখছি এখানে দেখো, লক্ষ্য করলে বুঝতে পারবে যে কোনোটাতে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, কোনোটা অর্ডার, কোনোটা রিকোয়েস্ট, কোনোটা প্রেয়ার, এই সবগুলো বোঝাচ্ছে, তাই না? এইসব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করা হয় এবং সেকেন্ড পার্সনের ইউটা উজ্জ্ব থাকে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের মতন। আচ্ছা, এরপর দেখো আরও আসছে, আরও আমি তোমাদের সুবিধার জন্য আলোচনা করছি। যেমন আমরা তো ইউটা সাধারণত উচ্চ থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, কিন্তু আবার যদি ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন দিয়ে কোনো এই ধরনের সেন্টেন্স করতে যাই তারও কিন্তু করা যায়। সেইগুলো কীরকম ধরনের হবে, করতে দাও, বলতে দাও, এসো, চলো, আসো, করুক, এই ধরনের বাংলা শব্দগুলো যোগ থাকে। এই ধরনের ক্রিয়াপদ থাকলে ফার্স্ট ও থার্ড পার্সনেতে ইম্পারেটিভ মুডের ব্যবহার করা হয়, কেমন? এবং সেক্ষেত্রে এই লেট দিয়ে বাক্যটি আরম্ভ করতে হয়। আর লেট ভার্বের পর যে ভার্বটা থাকবে সেটা ইনফিনিটিভ হয়ে যায়, কিন্তু লেটটাই তো মেন ভার্ব। কিন্তু যেহেতু লেট ভার্বের পর টুটা উজ্জ্ব থাকে, যার জন্যে আমরা টুটা বসাতে পারবো না। এই উদাহরণগুলো লক্ষ্য করো। যেমন ধরো লেট হিম রাইট, লেট হিম রাইট মানে কি, তাকে লিখতে দাও। বা লেট আস ইন, তাদেরকে ভেতরে আসতে দাও। লেট হিম শাট দ্য ডোর, তাকে দরজাটি বন্ধ করতে দাও। বা লেট সমীর হ্যাভ হিজ সে, তার যা বলার আছে সমীরের বলতে দাও। লেট আস ড্রপ দ্য ম্যাটার, আমাদের এই ব্যাপারটা থেমে যা হোক, ব্যাপারটা নিয়ে আর না আগানাই ভালো। এই যে সেন্টেন্সগুলো আমরা লক্ষ্য করছি কি, কোনোটাতে ফার্স্ট পার্সন আছে, কোনোটাতে থার্ড পার্সন আছে। যখন এই ধরনের সেন্টেন্স থাকবে তখন আমরা লেট দিয়ে এইগুলো করে থাকি। আচ্ছা, আরও উদাহরণ আমি তোমাদের সুবিধার জন্য করেছি এখানে, দেখো লেট মি ব্রিং সাম ফিস, কিংবা লেট ইট নট বি সেড দ্যাট আই টোল্ড এ লাইট। হ্যাঁ, এইগুলো সেন্টেন্সগুলো লক্ষ্য করো ওই একইভাবে হচ্ছে, কিন্তু কখনো কখনো আবার ভাষার জোর দেওয়ার জন্য ইউটাকে নিয়ে আসা হয়। যেমন ধরো ডোন্ট ইউ টক এনিমোর, তুমি আর কথা বলো না। হ্যাঁ, ডোন্ট টেক এনিমোর এর একটা আলাদা মানে হচ্ছে। আবার যদি বলি ডোন্ট ইউ টক এনিমোর, এই ইউটাকে আনছি তার মানে আরও জোর দেওয়ার জন্য, তুমি আর কথা বলো না, তোমাকে এই জোর দেওয়ার জন্য ইউটাকে আনছি। এইভাবেও আমরা ইম্পারেটিভ মুড গঠন করে থাকি। আচ্ছা, আবার দেখো কখনো কখনো শর্ত বোঝাবার জন্য ইম্পারেটিভ মুড ব্যবহার হয়ে থাকে, শর্ত। হ্যাঁ, এবং প্রথম ভাগটি এই শর্ত প্রকাশ পায় ইম্পারেটিভ মুডে। যেমন দেখো লক্ষ্য করো খুব মাইনিউটলি, যেমন গো দেয়ার অ্যান্ড ইউ উইল নো দ্য ট্রুথ, মানে সেখানে গেলেই প্রকৃত ঘটনা জানতে পারবে। এই যে গো দেয়ার, সেখানে গেলেই শর্তটা কি হচ্ছে, না সেখানে যেতে হবে তোমাকে, তবেই তুমি প্রকৃত ঘটনাটা জানতে পারবে। এই গো দেয়ার এটা হচ্ছে ইম্পারেটিভ মুডে আছে, গো দেয়ার অ্যান্ড ইউ উইল নো দ্য ট্রুথ। কিংবা ধরো ট্রাই হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড, পরিশ্রম করলেই সাফল্য লাভ করবে। তার মানে শর্তটা কি, যে তোমাকে পরিশ্রম করতে হবে, ট্রাই হার্ড, এটা ইম্পারেটিভ মুড হচ্ছে, কেমন? আচ্ছা, আবার দেখো এ লার্জ নাম্বার অফ মেন সে 2000 were killed in the earthquake. A large number of men বলে কমা সে 2000 were killed in the earthquake.
এখানে এই যে সে 2000, এই সে 2000টা সেন্টেন্সের কিন্তু অন্যভাবে ব্যবহার হচ্ছে। এই সেন্টেন্সে এই সে 2000 অন্যভাবে ব্যবহার হয়েছে, সেন্টেন্সের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু এমনি বলে দিতে পারতাম এ লার্জ নাম্বার অফ মেন ওয়ার কিল্ড ইন দ্য আর্থকুয়েক। একটা ভূমিকম্পে প্রচুর লোক মারা গেছে, সেখানে আমি একটা অনুমান করছি কি সে 2000, ধরো 2000-এর মতো। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করে থাকি। আচ্ছা, এইবার চলে এসো আমরা তাহলে এই ইন্ডিকেটিভ মুড এবং ইম্পারেটিভ মুড এই দুটো নিয়ে আলোচনা করলাম। কিন্তু সাবজাংটিভ মুডটা একটু ভালো করে খেয়াল করে দেখার ব্যাপার আছে। আমি কোন কোন ক্ষেত্রে সাবজাংটিভ মুডটা ব্যবহার হয় আমি প্রত্যেকটা ক্ষেত্র বলে তার কয়েকটা করে উদাহরণ দিচ্ছি, যাতে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। যেমন ধরো কোনো ইচ্ছা প্রকাশ করতে, কোনো কিছু ইচ্ছা হলো, ইচ্ছা প্রকাশ করার সময়, যেমন ধরো মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, কিংবা মে ইউ বি হ্যাপি। অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যেগুলো দেখেছিলাম এখানেও সেরকম খানিকটা আসছে, মে গড ব্লেস ইউ। বা এই আমি সরি, ইম্পারেটিভ সেন্টেন্স নয়, অপটেটিভ সেন্টেন্সের যেমন দেখেছিলাম সেই সেন্টেন্সগুলো এখানে আসছে, যেমন মে গড ব্লেস ইউ, বা মে ইউ বি হ্যাপি, মে হিজ সোল রেস্ট ইন পিস, মে ইউ লিভ লং, মে ইউ লিভ অ্যাজ মেনি ইয়ার্স অ্যাজ দেয়ার আর হেয়ার্স অন মাই হেড। এইগুলো সাধারণত মে দিয়ে সেন্টেন্সটা আরম্ভ হয়। এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে সাবজাংটিভ মুডের মধ্যে পড়ছে ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে। আবার দেখো অপূর্ণ ইচ্ছা বা মনোবাসনা প্রকাশ করতেও এই আমরা সাবজাংটিভ মুডটা ব্যবহার করে থাকি। যেমন ধরো আই উইশ হি ওয়ার অ্যাজ ডিলিজেন্ট অ্যাজ ইউ, মানে হচ্ছে সে যদি তোমার মতো পরিশ্রমী হতো, এটা ইচ্ছা প্রকাশ করছি, মনের বাসনা একটা প্রকাশ করছি। কিংবা ধরো আই উইশ আই কুড হেল্প ইউ, আমার ইচ্ছা হয় তোমাকে সাহায্য করি। কিংবা আই উইশ হি ওয়ার অ্যাজ অ্যাটেন্টিভ অ্যাজ হিজ ব্রাদার, সে যদি ভাইয়ের মতো মনোযোগী হতো। কিংবা ধরো দ্যাট হি ওয়ার ফ্রি, হায় তিনি যদি স্বাধীন হতেন। এই যে সেন্টেন্সগুলো, এইগুলো হচ্ছে সাবজাংটিভ মুডের মধ্যে পড়ছে। এছাড়াও দেখো ভদ্রতাপূর্ণ অনুরোধ প্রকাশ করতেও সাবজাংটিভ মুড ব্যবহার করি। যেমন ধরো উড ইউ ব্রিং দ্য বুক ফর মি, আই উড লাইক টু বি মেজার্স ফর এ শ্যুট। এই ধরনের সেন্টেন্সগুলো ভদ্রভাবে একটা অনুরোধ আসছে, এই ধরনের সেন্টেন্সগুলো সাবজাংটিভ মুডের মধ্যে পড়ে। কিংবা ধরো আবার আদেশ বা অভিমত বোঝাতেও সাবজাংটিভ মুড হতে পারে। যেমন ধরো রিজলভ দ্যাট ইট টেক দ্য চেয়ার, ঠিক হলো যে সে সভাপতির আসন গ্রহণ করবে। এটা হচ্ছে কি একটা অভিমত প্রকাশ পাচ্ছে বা আদেশ প্রকাশ পাচ্ছে। এইসব ক্ষেত্রেও সাবজাংটিভ মুডটা ব্যবহার হয়। কিংবা ধরো হি উইল নট কাম আনলেস ইউ ইনভাইট হিম, যদি তুমি তাকে ইনভাইট না করো সে আসবে না। কিংবা ইফ ইউ আর ইন্টেলিজেন্ট ইউ নট হ্যাভ ডান দিস, বা দি জাজ হ্যাজ পাসড দ্য সেন্টেন্স দ্যাট দ্য ম্যান বি হ্যাংড, অর্থাৎ হাকিম রায় দিয়েছেন যে লোকটার ফাঁসি হোক। তোমরা সেন্টেন্সগুলো খুব ভালোভাবে লক্ষ্য করো। এরপর আমি সেন্টেন্সগুলো কীভাবে হচ্ছে ব্যাখ্যা করব, আরও বেশি করে ব্যাখ্যা করব, কিন্তু এই ক্ষেত্রে হয় সেইটা আমি বললাম। এরপর দেখো উদ্দেশ্য বোঝাতেও আমরা সাবজাংটিভ মুডটা ব্যবহার করে থাকি। কীরকম? যেমন পুট ইট ডাউন লেস্ট ইউ শুড ফরগেট, পাছে ভুলে যাও তাই লিখে নাও, পুট ইট ডাউন লেস্ট। কিংবা ধরো আই ওয়ার্ক হার্ড দ্যাট আই মে আর্ন মাই লাইভলিহুড, বা আই ডু নট অ্যালাউ হিম টু মিক্স উইথ দ্য উইকেড বয়েজ লেস্ট হি শুড গো অ্যাস্ট্রে, যদি বিপদগামী না হয় মিশতে দিও না, এরকম বলছে। আবার স্বীকৃতি বোঝাতে, অ্যাডমিট স্বীকৃতি, যেমন
দো হি ওয়ার মাই ওন সন আই উড নট ফরগিভ হিম, মানে সে আমার নিজের ছেলে হলেও আমি তাকে ক্ষমা করতাম না। এইগুলো লক্ষ্য করার বিষয়। এই দো আছে দেখো, তারপর হিয়ের পর ওয়ার বসেছে, এইগুলোই লক্ষণীয় বিষয়। কিংবা শর্ত বোঝাতে বলতে যেমন ধরো ইফ ইট রেনস হচ্ছে না, কিন্তু ইফ দিয়ে স্টার্ট হচ্ছে, রেন হচ্ছে, দেয়ার উইল বি নো প্লে টুডে, যদি বৃষ্টি হয় তাহলে আজ খেলা হবে না। এই যে সেন্টেন্সগুলো, তারপর ধরো ইফ ইট বি এ সিন টু লাভ ওয়ান্স কান্ট্রি আই অ্যাম দ্য মোস্ট অফেন্ডিং সোল অ্যালাইভ, মানে এটা খুব সুন্দর, যে স্বদেশ প্রীতি যদি পাপ হয় তাহলে আমি সকল জীবের মধ্যে সবচেয়ে বেশি অপরাধী। তার ইংরেজিটা এইভাবে হচ্ছে। আবার দেখো ইফ আই ওয়ার আয়ের পর ওয়ার হচ্ছে, কিন্তু খেয়াল রাখো, ইফ আই ওয়ার হিটলার আই উড সলভ দিস সোশ্যাল প্রবলেম ইন এ মিনিট, মানে আমি যদি হিটলার হতাম তো 1 মিনিটে এই সামাজিক সমস্যার সমাধান করতাম। এই ধরনের সেন্টেন্সগুলো তাহলে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে উইশ, ইচ্ছা, অপিনিয়ন, অভিমত, পারপাস, কন্ডিশন, এইসব থাকলে সেখানে সাবজাংটিভ মুড হয়ে থাকে। কেমন? আচ্ছা, আরও দেখো, আমি তোমাদের জিনিসগুলো ক্লিয়ার করার জন্যে বিভিন্নভাবে চেষ্টা করছি, বহু উদাহরণ সহকারে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি, যাতে তোমাদের মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যায়। আচ্ছা, আমরা দেখো এই যে সেন্টেন্সগুলো করলাম সাবজাংটিভ মুডে, সেখানে আমরা কী কী লক্ষ্য করলাম সেইগুলো আমি পরপর বলছি। দেখো, এই মুডেতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেও কি হচ্ছে, ভার্বের শেষে এস কিংবা ইএস যোগ হচ্ছে না। ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। যেমন সে ভাত খায়, হি ইটস রাইস। কেমন? হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, যার জন্য ইটস হয়ে যাচ্ছে, ইয়ে টি এস যোগ হচ্ছে। কিংবা ধরো হি গোজ হোম, সে বাড়ি যায়, গোয়ের শেষে ইয়েস যোগ হচ্ছে, ওই একই কারণে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিন্তু এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকছে, তবু এস যোগ হচ্ছে না। যেমন ইফ ইট রেনস হচ্ছে না, কিন্তু এস যোগ হচ্ছে না। আগের উদাহরণটা দিয়ে দিয়েছি আমি। আবার দেখো টু বি এই ভার্বের প্রেজেন্ট টেন্সে সকল পার্সনই বি হয়। আমরা যে বি ভার্বের রূপগুলো জানি, ইজ, অ্যাম, আর, হ্যাঁ, বি ভার্বের যে প্রেজেন্ট টেন্সের রূপগুলো আছে, ইজ, অ্যাম, আর, এইগুলো হবে না, সরাসরি বিটা বসবে। আচ্ছা, এইগুলো যেমন আছে, যেমন ধরো আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি, জাজ নট দ্যাট ইউ বি নট জাজড। এখানে ইউ এর পর আর হচ্ছে না, কিন্তু এরপর কি হচ্ছে, বি হয়ে যাচ্ছে সরাসরি। অর্থাৎ মানেটা হচ্ছে পরের বিচার করো না যাতে নিজের বিচার না হয়। জাজ নট দ্যাট ইউ বি নট জাস্ট, এইসব ক্ষেত্রে বিটা সরাসরি বসে যাচ্ছে, ই যে আমার আসছে না। আবার দেখো সাবজাংটিভ মুডে সেন্টেন্সটি থাকলে যে পার্সন এবং যে নাম্বার থাকুক সকল ক্ষেত্রে ওয়ার হবে। এটা একটা খুব ভাইটাল জিনিস। ওয়ার দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি এটা সাবজাংটিভ মুডে আছে। যেমন ধরো দো হি ওয়ার মাই ওন সন আই উড নট ফরগিভ হিম, সে আমার নিজের ছেলে হলেও আমি তাকে ক্ষমা করতাম না। এই দেখো হিসাব মতো কিন্তু হিয়ের পর ওয়াজ বসানোর কথা, কিন্তু এখানে হি ওয়ার হচ্ছে। আবার দেখো ইফ আই ওয়ার হিটলার, আমি আগের সেন্টেন্সে দিয়েছি, আমি জাস্ট একটুখানি অংশ এখানে তুলে দিলাম। যদি আমি হিটলার হতাম, এখানে ওয়াজের পরিবর্তে কী হচ্ছে, ওয়ারটা বসছে, ওয়ার প্লুরাল নাম্বারে বসছে, সিঙ্গুলার নাম্বারে বসছে না। আর এই মুডেতে লক্ষ্য করবে এই সেন্টেন্সগুলো সাধারণত ইফ, দো, অলদো, টিল, আনটিল, আনলেস, লেস্ট এইসব কনজাংশন দিয়ে শুরু করা হয়। ঠিক আছে?
আবার দেখো পুট ইট ডাউন লেস্ট ইউ শুড ফরগেট, এখানে এই যে লেস্ট দিয়েছি, পাছে ভুলে যাও, এই জন্য লিখে নাও, এই লেস্ট হয়েছে। এইভাবে বিভিন্নভাবে সাবজেক্টিভ মুডগুলো হয়ে থাকে। আবার দেখো আরও কিছু আমি প্রয়োগ দেখাচ্ছি, যেমন অপ্রকৃত ঘটনা, অসম্ভাব্যতা বা সন্দেহ প্রকাশ করতে, এই তিনটে জিনিস এরকম যদি হয় সেখানে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো দুটো মানে একই, যে কোনো একটা আমি অ্যাপ্লাই করতে পারি। তা কীরকম হয় দেখি, যেমন ধরো হি বিহেভস অ্যাজ ইফ হি ওন দ্য হাউস, সে এমন ভাব করে যে বাড়িখানা যেন তার। এই সেন্টেন্সটার মধ্যে কি বোঝাচ্ছে দেখো, ঘটনাটা ঠিক নয়, প্রথমত এই সেন্টেন্সটার মধ্যে এটাই বোঝাচ্ছে, হ্যাঁ, যে বাড়িটা তার নয়, কিন্তু এমন ভাব দেখাচ্ছে যেন তার, সেটা তার বাড়ি, তাহলে এটা অপ্রকৃত ঘটনা। আবার এটা অসম্ভব জিনিসও বটে, তার তো বাড়িই নয়। আবার কিছুটা সন্দেহ প্রকাশ করছে, এই তিনটে জিনিস হচ্ছে, যার জন্য এই ধরনের সেন্টেন্সগুলো বুঝতে হবে সাবজেক্টিভ মুডে আছে। আবার দেখো হি টক্স অ্যাজ দো হি নিউ হোয়ার সি লিভড, সে এমনভাবে বলে যেন সে তার ঠিকানা জানে। হি টক্স অ্যাজ দো, আমি বলেছি অ্যাজিভ কিংবা অ্যাজ দো বসে, একটা আমি অ্যাজিভ দিয়ে দেখালাম, এটা অ্যাজ দো দিয়ে দেখাচ্ছি, দুটোর মানে একই। অ্যাজ দো হি নিউ হোয়ার সি লিভড। কিংবা ধরো হি অর্ডার্স মি অ্যাবাউট অ্যাজ ইফ আই ওয়ার হিজ সার্ভেন্ট, এখানে দেখো ওয়ার, আয়ের পর ওয়ার বসছে। আর এখানে অ্যাজিভ বা এখানেও সেই একই জিনিস আমি বোঝাবার চেষ্টা করেছি। এইগুলো দেখবে লক্ষ্য করে, অ্যাজিভ কিংবা অ্যাজ দো এইগুলোর পর এদের পর ভাবটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যায়। এখানে দেখো প্রত্যেকটা প্রেজেন্ট টেন্স দিয়ে আরম্ভ হয়েছে, কিন্তু অ্যাজিভ বা অ্যাজ দো এদের পর সব পাস্ট টেন্স হয়ে গেছে, সব পাস্ট টেন্স। ওন্ড, নিউ, হ্যাঁ, এখানে আই ওয়ার হয়ে গেছে। বিভার্বের রূপটা যখনই বসবে তখন আমি বলেছি সবসময় পুরো নাম্বারে হবে, তাই ওয়ার হয়েছে, কিন্তু পাস্ট টেন্স। আবার দেখো পছন্দ বা ইচ্ছা বোঝাতে উড র্যাদার, উড সুনার বা উড প্রেফার, এই তিনটে জিনিস আমরা ব্যবহার করি। এইগুলো আমরা যদি ভাবি যে এত কঠিন জিনিস শিখে লাভ নেই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা ইংরাজি শিখতে একটু বেশি আগ্রহ প্রকাশ করছো, কিংবা ইংরাজির মধ্যে কী আছে সেটা জানার চেষ্টা করছো, তাহলে তোমাদের এই মুডটাও শিখতে হবে এবং এর প্রয়োগগুলো দেখতে হবে, যার জন্য আমি প্রতিটা উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরো এই উড রাদার দিয়ে কেমন হচ্ছে, আমার ইচ্ছা আমি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি। এটা হয়তো অন্যভাবেও সেন্টেন্সটা তৈরি করা যাবে, কিন্তু সাবজেক্টিভ মুডে যদি তৈরি করতে হয় তাহলে এই সেন্টেন্সটা এইভাবে বলতে হবে, আই উড রাদার কিংবা আই উড সুনার ওয়েট টিল টুমরো, এটার মানে হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার দেখো সাবজেক্টিভ মুডেতে যেখানে কনজাংশনগুলি ব্যবহার করা হয় না, সেখানে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড বসবে এবং সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপটি বসবে। অর্থাৎ সাবজেক্টিভ মুডে যেখানে কনজাংশন ব্যবহার করা হয় না, অর্থাৎ যেগুলো আমি বললাম যে কনজাংশনগুলো সাধারণত বসে, হ্যাঁ, লেস্ট, দো, এইগুলো, তার সেন্সটা আসবে, কিন্তু সেইগুলো আমি বসাচ্ছি না, সেইখানে কিন্তু হ্যাডটা দিতে হবে আর ভার্বটাকে পাস্ট পার্টিসিপেল রূপে নিয়ে যেতে হবে। যেমন ধরো হ্যাড আই বিন প্রেজেন্ট দেয়ার আই উড হ্যাভ টট হিম এ গুড লেসন, আমি সেখানে উপস্থিত থাকলে তাকে সমুচিত শিক্ষা দিতাম। তার মানে কি, যদির একটা সেন্স আছে, ইফ, যদি আমি উপস্থিত থাকতাম, হ্যাঁ, ইফ আই আই অ্যাম প্রেজেন্ট, তার মানে এখানে যেহেতু ইটটা নেই, যার জন্য এই হ্যাড বিনটা হয়েছে, হ্যাডটা দিয়ে অর্থাৎ পাস্ট পার্টিসিপেল রূপটা হবে। কিংবা ধরো হ্যাড উদয় সিং নেভার বিন বর্ন নো মুঘল এবার হ্যাভ লর্ডেড ইট বা রাজস্থান, অর্থাৎ উদয় সিংহের যদি কখনো জন্ম না হতো তাহলে কোনো মুঘল রাজস্থানে প্রভুত্ব করতে পারতেন না। একইভাবে হচ্ছে
মানে সেই কনজাংশন দিয়ে আরম্ভ করছি না, যার জন্যে হ্যাডটা আগে বসছে, সাবজেক্টের আগে হ্যাডটা বসবে, আর সাবজেক্টের পর যে মেন ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপেলের রূপে নিয়ে যেতে হবে। এটাই রীতি, এইভাবেই গঠন করতে হবে। আমার বোঝানো প্রায় শেষ, আর একটুখানি আলোচনা করে আমি আজকে মুড সম্বন্ধে তোমাদের একটা সাধারণ ধারণা দিলাম। সেইগুলো তোমরা একটু বারবার এই ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আর যে যে শর্তগুলো আছে সাবজেক্টিভ মুড হতে গেলে, যেমন ভার্বটাকে আমাদের পুরান নাম্বারে নিয়ে চলে যেতে হয়, ওয়ার হয়, কিংবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে এস বা ইয়েস যেখানে যোগ হয় এক্ষেত্রে হয় না, এইগুলো লক্ষণীয় বিষয় আছে। তারপর এই যে কনজাংশনগুলো দিয়ে যেগুলো দিয়ে আরম্ভ হচ্ছে এইগুলো হচ্ছে লক্ষণীয় বিষয়। আচ্ছা, আবার দেখো, যেমন সমর উড র্যাদার রিড দ্যান টক, এটা খুব ইম্পর্টেন্ট। কিংবা ধরো হি উড র্যাদার রান দ্যান ওয়াক। এই যে সমর কিংবা হি, এইখানে কিন্তু এরা একই ব্যক্তি। সমর বলছে কি না, কথা বলার থেকে এই লেখাটা এই পড়তে ভালোবাসে বেশি। কিংবা হি উড র্যাদার রান দ্যান ওয়াক, হ্যাঁ, সে হাঁটার থেকেও ছোড়াটা বেশি পছন্দ করে। এখানে এই যে জিনিসগুলো তুলনা করছি, এগুলো কিন্তু একজনকে নিয়ে করছি, সমরকে নিয়ে, কিংবা এখানে হিটাকে নিয়ে। এটাই বলছি আমি, এক্ষেত্রে একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সেই কারণে ওয়েট, রান, রিড, টক, ওয়াক এদের পর কোনো এই টুটা যুক্ত হচ্ছে না। উড র্যাদারের পর টুটা যুক্ত হচ্ছে না। কিন্তু কিছু ক্ষেত্রে আবার টুটা যুক্ত হয়। সেটা কোন ক্ষেত্রে? অনলি উড প্রেফারের ক্ষেত্রে, যেখানে এদের পরিবর্তে এই উড র্যাদার যেখানে বসাবো না, সেইখানে যদি আমি এই উড প্রেফারটা বসাই, তাহলে কিন্তু টু যুক্ত হবে। যেমন ধরো, আই উড র্যাদার হি পেন্টেড দ্য ডোর ব্লু। হ্যাঁ, এইটা একটু আলাদা। উড প্রেফারটা কীরকম হতো, আমি এটা উদাহরণটা দিইনি। যদি ধরো এখানে উড প্রেফারটা দিতাম র্যাদারের পরিবর্তে, তাহলে হি উড প্রেফার টু রান হয়ে যেত। কিংবা সমর উড প্রেফার টু রিড দেন টু টক বা দেন টু ওয়াক, এরকম হতো প্রেফারটা দিলে। কিন্তু প্রেফারের জায়গায় যেহেতু র্যাদার দিয়েছি, যার জন্য এগুলো টু যুক্ত হবে না। আচ্ছা, এটাই আমি বোঝাতে চাইছিলাম। এরপর একটু অন্য স্বাদের চলে আসি। দেখো, এইগুলো তো একই ব্যক্তিকে নিয়ে বললাম, কিন্তু যদি ভিন্ন ব্যক্তি হয় তখন আবার ভার্বটা তখন পাস্ট টেন্সের হয়ে যাবে। যেমন ধরো, আই উড র্যাদার, এটা ঠিকই বসছে, হি পেন্টেড দ্য ডোর ব্লু। এখানে দেখো আই আলাদা, হি আলাদা। এখানে যেমন সমরের ক্ষেত্রেই দুটোর কথা বলছিলাম, হিয়ের ক্ষেত্রেই দুটো কথা বলছিলাম, এখানে কিন্তু দুটো পার্সন আলাদা, আই একটা, হি একটা। আমি আই উড র্যাদার হি পেন্টেড দ্য ডোর ব্লু। সে যদি ওই দরজাটা নীল রঙের করতো, তাহলে সেটা আমি বেশি পছন্দ করতাম। দরজাটি নীল রঙ করলে আমার ভালো লাগতো আরও। তাহলে এখানে দুটো আলাদা ব্যক্তি, যার জন্যে এখানে কী হচ্ছে, এই পরেরটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, ইট ইজ টাইম দিয়ে, এটা একটু অন্য স্বাদের, এটা একটু আলোচনা করে নিচ্ছি আমি জাস্ট। ইট ইজ টাইম দিয়ে কীরকম ব্যাপারগুলো হচ্ছে দেখো। ইট ইজ টাইম টু ডু দি ওয়ার্ক, এর মানে হচ্ছে এটি কাজ করার সঠিক সময়। কিংবা ইট ইজ টাইম ফর দেম টু রিজিউম দ্য ওয়ার্ক, তাদের কাজ শুরু করার সময় এসছে। তার মানে দুটোই সময়কে নিয়ে হচ্ছে, সঠিক সময়ের ব্যাপারটা চলে আসছে। এখানেও টাইমটা একই মানে হয়ে যাচ্ছে। কিন্তু লাস্টের সেন্টেন্সটা লক্ষ্য করো, ইট ইজ টাইম দ্যাট উই লেফট, আমাদের যাবার সময় পেরিয়ে গিয়েছে। এই যে 3 নম্বর সেন্টেন্সটা, ইট ইজ টাইম দ্যাট উই লেফট, আমাদের যাবার সময় পেরিয়ে গিয়েছে, এইটা হচ্ছে সাবজেক্টিভ মুডে আছে। সাবজেক্টিভ মুডে আছে বলেই এই প্রেজেন্ট টেন্স আর এইখানে এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। তাই লেফটটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। এইখানে যেমন হয়েছিল এই পেন্টেড কথাটা, এখানেও তেমনি এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেও পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। এই যে ইটটা একটা আলাদা প্রোনাউন, উইটা একটা আলাদা প্রোনাউন, দুটো আলাদা আলাদা, যার জন্য পরেরটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। এইগুলো একটু নিখুঁতভাবে বোঝার চেষ্টা করতে হবে। বুঝলেই দেখবে জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদিও আমরা মুডটা খুব বেশি ব্যবহার করি না,
কিন্তু ইংরাজি শেখার স্বার্থে এইটারও ব্যবহারগুলো জানতে হয়। এবং যদি জানা থাকে, যেমন ধরো কোনো সেন্টেন্সে হয়তো ওয়ার কথাটা ওয়াজের জায়গায় ওয়ার কথাটা বসানো আছে, তখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা কি তাহলে প্রিন্টিং মিস্টেক হলো। নো, সেটা কিন্তু তোমাকে অন্যদিকে চিন্তা করতে হবে যে সেটা সাবজেক্টিভ মুডে আছে কি না। তখন তোমাকে মাথায় সেইটাই খেলাতে হবে। যার জন্য এই জিনিসগুলো যদি তোমাদের জানা থাকে, তাহলে বুঝতে পারবে যে সাবজেক্টিভ মুডে থাকার জন্যে বিটা সরাসরি বসছে, কিংবা সেন্টেন্সের দ্বিতীয় অংশটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, যেগুলো নিয়ে আলোচনা করলাম, কিংবা যেটা প্রেজেন্ট, যেটা আমার সিঙ্গুলার নাম্বারে থাকা দরকার, ওয়াজ যেখানে হওয়ার কথা সেখানে ওয়ার হয়ে যাচ্ছে, এই যে চেঞ্জগুলো হয়ে যাচ্ছে, এগুলো সাবজেক্টিভ মুডে থাকার জন্যই। অর্থাৎ ভুল নয়। অর্থাৎ ভুল বলে সঙ্গে সঙ্গে ধরে নেওয়ার কোনো মানে হবে না। যদি আমাদের এই সাবজেক্টিভ মুডটা বা এই মুড বিষয়ে কিছুটা আমাদের নলেজ থাকে, তাহলে আমরা এটা জাস্টিফাই করতে পারবো। ঠিক আছে, আজকে একটু আলাদা রুচির জিনিস নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা এটাও একটু বারবার আর পড়লে বুঝতে পারবে। আর যেটা আমি প্রতি ক্ষেত্রেই বলে থাকি, যদি বইয়েতে থাকে নিশ্চয়ই গ্রামার বই পাবে। আর যাদের ইংরাজি খুব শেখার ইচ্ছা, তারা পুরনো গ্রামার টামার এগুলোও ভালো করে দেখার চেষ্টা করবে। বা যে সমস্ত মাস্টারমশাইদের কাছে তোমরা শিখছো, একটু আগ্রহ ভরে এগুলো শিখে নিতে হবে, একটু আলোচনা করতে হবে, তাহলে দেখবে তোমরা ইংরেজিতে যথেষ্ট এনরিচড হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি এই আশা রেখে আজকে আমার যে লেসন, আমার যা পাঠ্যসূচি ছিল সেটা আমি শেষ করছি। তোমরা ভালো থেকো আর এইগুলো দেখতে থাকো। যদি ভালো লাগে, আমার একটা কথাই বলার, আমি তো ইউটিউবে এগুলো দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে পরপর আমার এগুলো দেখতে পারবে। বা তোমার যারা বন্ধুবান্ধব আছে বা যারা আত্মীয় স্বজন আছে, তাদেরকেও এই লিঙ্কটা পাঠিয়ে দিতে পারো, তারাও দেখবে। আমি চাই প্রত্যেকেই উপকৃত হোক এবং প্রত্যেকে এই লকডাউনের সময় ঘরে বসে কিছু শিক্ষা লাভ করুক। কারণ এখন তো প্রচুর টাইম পাচ্ছ, এখনই এই গ্রামারগুলো শেখার প্রকৃষ্ট সময়। যার জন্যে আমি খুব জোর দিয়ে বলছি, আমি যেগুলো শেখাচ্ছি এগুলো আমি আমার কন্টেন্টসগুলো প্রত্যেকটা এপিসোডে খুবই ভালো আছে। সেইগুলো তোমরা একটু ভেতরে ঢুকে ভালো করে তর্জমা করে পড়ো, তাহলে দেখবে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। এই আশা রেখে আমি আজকে শেষ করলাম। ঠিক আছে, ভালো থেকো।